আজ বিশ্ব স্ট্রোক দিবস। বাংলাদেশের রোগী মৃত্যুর দ্বিতীয় প্রধান কারণ এবং পঙ্গুত্বের তৃতীয় কারণ। স্ট্রোকের সর্বাধুনিক চিকিৎসা থাকলেও বাংলাদেশে আক্রান্তের সবাই এই চিকিৎসার নাগাল পাচ্ছে না। এই চিকিৎসার প্রতিকার এবং প্রতিরোধ সব কিছু নিয়ে আমরা আলোচনা করব। আজকের বিষয় আমরা দিয়েছি স্ট্রোক চিকিৎসা ও প্রতিরোধ। এই বিষয়ে কথা বলতে আমাদের স্টুডিওতে স্বনামধন্য দুজন অতিথি উপস্থিত হয়েছেন। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডাক্তার আফজাল মমিন, অধ্যাপক নিউরোলজি বিভাগ, ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হসপিটাল। সঙ্গে আরও আছেন ডাক্তার হুমায়ুন কবির হিমু, সহকারী অধ্যাপক, ইন্টারভেনশনাল নিউরোলজি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস ও হাসপাতাল। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ। অনুষ্ঠান শুরু করবার আগে দর্শক আপনাদের জানিয়ে দিতে চাই আমাদের অনুষ্ঠানটি সহযোগিতা করছে অপসনিন ফার্মা। আমি অধ্যাপক আফজাল মমিন আপনার কাছে জানতে চাই স্ট্রোক কি? আমরা আসলে বহুবার শুনেছি, আজকের দিবস উপলক্ষে আবারও নতুন করে একটু জানতে চাই যে কত সহজে লক্ষণগুলো দেখলে বুঝে যাওয়া যায় যে তিনি স্ট্রোকে আক্রান্ত হতে যাচ্ছেন। বহুবার ধন্যবাদ আপনাকে এবং আজকের আয়োজক অপসনিন ফার্মাসিউটিক্যালসকে এবং এখন টিভিকে। আসলে স্ট্রোক যেমন আমরা বহুবার শুনেছি, বহুবার এদেশের মানুষ ভুলও করছে। এখনও মানুষ, আমাদের শিক্ষিত মানুষরা বলে, ডাক্তার সাহেব হার্ট স্ট্রোক না ব্রেইন স্ট্রোক। স্ট্রোক শব্দটি শুধুমাত্র মস্তিষ্কের জন্য, অর্থাৎ মস্তিষ্কের আকস্মিক বিকলতা থেকে স্ট্রোকটা আসে। আর হার্টের যেটা হয় সেটাকে বলে মায়োকার্ডিয়াল ইনফার্কশন। তো এই যে আমাদের যে স্ট্রোক এটা হচ্ছে গিয়ে হঠাৎ করে স্নায়বিক বৈকল্য আসা উইদিন ফ্র্যাকশন অফ এ সেকেন্ডস অফ এ মিনিটস। এবং এর লক্ষণটা সাদামাঠা কথায় যেটাকে বলা হয় থেকে বি ফাস্ট। বি মানে হচ্ছে একটা সুস্থ সবল মানুষ ব্যালেন্স রাখতে পারছে না, বি ফর ব্যালেন্স। ই ফর দি আই মুভমেন্ট, সে হঠাৎ করে চোখটা সাদামাঠা কথা যেটাকে বলে ট্যারা হয়ে গেল, অথবা চোখে দুটো দেখছে বা চোখে ঝাপসা দেখছে। এরপর হচ্ছে ফাস্ট, FAST ফাস্ট। এফ মানে হচ্ছে ফেস, মুখটা বেঁকে গেল, এক পাশের হাত এবং পা অবশ হয়ে গেল যেটাকে বলে এ। এস মিনস হচ্ছে গিয়ে স্পিচ বা কথাটা জড়িয়ে গেল। আর টি মানে হচ্ছে টাইম। টাইম বোঝানোর অর্থ হলো ইট ইজ অ্যান ইমার্জেন্সি স্টেট। অর্থাৎ স্ট্রোকের সাদামাটা কথা এক পাশ অবসা, কথা জড়িয়ে যাওয়া, চোখে ঝাপসা দেখা এবং সবচেয়ে বড় কথা মুখে কথা জড়িয়ে যাওয়া এবং মুখ বেঁকে যাওয়া এবং হাঁটতে না পারা, অর্থাৎ ব্যালেন্সের সমস্যা হয়। এগুলো সম্মিলিতভাবে অথবা একটি বা দুইটি বা এককভাবে হলেও স্ট্রোক হতে পারে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার হুমায়ুন কবির হিমু, আমি জানতে চাই যে যিনি আজকে এই 4টি লক্ষণের ভিতরে পড়ে গেলেন, একটি বা দুটি, কিন্তু এই জায়গাতে পৌঁছানোর আগে কোনো সিগন্যাল কি উনি কোনো দিন পান যে তিনি স্ট্রোকে আক্রান্ত হতে পারেন বা ঝুঁকিতে আছেন? আসলে স্ট্রোকের ওই রকম যদি আমি বলি যে একবারে সে বোঝার কোনো উপায় ওইরকম নাই। তবে স্ট্রোক যেটা আমরা বলতে পারি যে স্ট্রোকে কিছু রিস্ক ফ্যাক্টর থাকে, মানে ঝুঁকির কারণ থাকে। যেমন কার যদি প্রেশার থাকে, কার যদি ডায়াবেটিস থাকে, তারও যদি আপনার রক্তে কোলেস্ট্রল আধিক্য থাকে, যদি স্থূলতা থাকে, যদি আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকে স্ট্রোকে, তারপর যদি সাধারণত মেল পেশেন্ট যদি হয়, বয়স একটু বেশি হয়, তারপর ধরেন কেউ যদি আপনার মাদক নেয়, ধূমপান করে, ইত্যাদি যে কারণগুলো আছে, এগুলো থাকলে আমরা বুঝি যে তার স্ট্রোক হওয়ার একটা সম্ভাবনা আছে। আর স্ট্রোক যদি আমরা বলি, যেমন আরেকটা হতে পারে, যেমন আমরা যেটাকে আমরা বলি TIA, মানে ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, যেটা আরেকটা নাম হলো মিনি স্ট্রোক। যদি TIA হয়, এটা কিন্তু আপনাকে ইন্ডিকেট করে যে তার স্ট্রোক হতে পারে। TIA বা মিনি স্ট্রোক কি, মানে তার স্ট্রোকের যে লক্ষণগুলো, এই লক্ষণগুলো দেখা দিল এবং এটা আপনার ধরেন 24 ঘন্টার মধ্যে বা কারো কারো ক্ষেত্রে 1 ঘন্টার মধ্যে, 2 ঘন্টার মধ্যে ভালো হয়ে যায়। তো সেটা কিন্তু আবার ওই আমরা স্ট্রোকে যে এক পাশ অবশ হয়ে যায়, এটা কিন্তু হয় না। তো যদি কারোর TIA হয়, এটা কিন্তু একটা সিগনাল। যদি কারো TIA হয়, গবেষণায় দেখা গেছে যে 1 মাসের মধ্যে তার কিন্তু স্ট্রোকের সম্ভাবনা প্রায় 50%। তো কাজে আপনি যেটা বললেন যদি লক্ষণ আছে কিনা, তাহলে আমি বলবো যে মিনি স্ট্রোক যেটা, এইটা যদি থাকে তাহলে অবশ্যই তার আপনার দ্রুত চিকিৎসকের কাছে যেতে হবে, গিয়ে চিকিৎসা শুরু করতে হবে। কিন্তু এই যে মিনি স্ট্রোক যে আপনি বলছেন, এই মিনি স্ট্রোকটা তো অনেকে টেরও পায় না। যখন সে স্ট্রোকে আক্রান্ত হয়, চিকিৎসক হয়তো বলছেন যে আপনি এর আগে মিনি স্ট্রোকে পড়েছিলেন, বা কতবার এরকম স্ট্রোকে তিনি পড়তে পারেন মিনি স্ট্রোকে? আচ্ছা, মিনি স্ট্রোক মানে আমরা স্ট্রোকের যে লক্ষণগুলো বললাম, যেন এক স্যার যেটা বললেন যে এক পা অবশ হয়ে যাওয়া, কথা জড়ায় যাওয়া, এগুলোই কিন্তু মিনি স্ট্রোকের লক্ষণ। আচ্ছা, সাথে আপনার মাথা ঘুরানো হতে পারে, চোখে আপনার একটা চোখ হঠাৎ করে অন্ধ হয়ে গেছে, হয়তো বা আবার কিছুক্ষণ পর 1-2 ঘন্টা পর চোখটা ভালো হয়ে গেছে। মানে যে লক্ষণগুলো স্ট্রোকে হয়, স্ট্রোক হলে পারসিস্ট করে, আর মিনি স্ট্রোক হলে কিন্তু এই লক্ষণগুলো আবার ভালো হয়ে যাচ্ছে। তো যদি এটা ভালো হয়ে যায়, অনেকে তখন তো আর ভাবে যে হ্যাঁ এটা নর্মাল হয়ে গেছে।
তো এটা কিন্তু একটা বড় সাইন যে আপনার বড় ধরনের স্ট্রোক হতে যাচ্ছে। কাজেই এই ধরনের লক্ষণগুলো ভালো হলেও আপনার কিন্তু তখন বসে থাকা যাবে না, তখন দ্রুত তাকে চিকিৎসকের কাছে বা নিউরোলজিস্টের শরণাপন্ন হতে হবে। অধ্যাপক আফজাল মোমিন, মানে এই মিনি স্ট্রোকের কথা তো আমরা আসলে অনেক শুনি, কিন্তু আপনাদের স্ট্রোক নিয়ে যারা আসলে আসে তাদের পরীক্ষা নিরীক্ষা করতে গিয়ে পরিসংখ্যানে কেমন পান যে তার আগে স্ট্রোক হয়ে গিয়েছে? বলা হয়ে থাকে যে 1/3 অফ দি পেশেন্ট অফ যে টিআইএ, ট্রানজিয়েন্ট ইসকেমিক অ্যাটাক, এটা স্ট্রোকে, এটাকে মানে মিনি বলছেন আর কি, এদের 1/3 পেশেন্ট কিন্তু উইদিন 1 ইয়ারের ভেতরে স্ট্রোকে আক্রান্ত হয়ে যায়। এবং এদের ব্যাকগ্রাউন্ড ইতিহাসে দেখা যায় অনেকে হাইপারটেনশন ছিল, আনকন্ট্রোল ছিল, কন্ট্রোল করেনি, অথবা সে জানতোই না, অনেকের ব্লাড সুগার ছিল। এবং এই ক্ষেত্রে যদি বলা হয় ওই যে রিস্ক ফ্যাক্টরগুলো, যেমন কিছু কিছু রিস্ক ফ্যাক্টরগুলো থাকে যেগুলো আপনি পরিবর্তন করতে, যেমন বয়স, স্ট্রোক বেশিরভাগ ক্ষেত্রে বার্ধক্যের রোগ, তারপরে যেমন পুরুষদের ক্ষেত্রে বেশি হচ্ছে, ওভারঅল বিভিন্ন রেসের ক্ষেত্রে বেশি হয়। কিন্তু যেটা পরিবর্তন করা যায়, আপনি যেমন মিনি স্ট্রোকে বললেন যে খাদ্যাভ্যাস, সবচেয়ে বড় জিনিসটা হচ্ছে খাদ্যাভ্যাস। যেখানে প্রচুর পরিমাণে যদি ফ্রুটস থাকে, নাটস থাকে, ভেজিটেবলস থাকে, যদি রেড মিট কম থাকে, তাহলে তার স্ট্রোকের প্রবণতাটা আপনি কমে যাচ্ছে। দ্বিতীয় হলো গিয়ে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, আরবান লাইফে যেটা খুবই কম, এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসগুলো রাখা। তৃতীয় হলো পর্যাপ্ত ঘুম, এবং ঘুমের সাথে চলে আসে স্লিপ অ্যাপনিয়া। এটা কিন্তু এখন খুব প্রচলিত যে ঘুমের ভিতরে নাক ডাকা বা বারবার ঘুম ভেঙে যাওয়া স্থূলকায় মানুষদের হয়ে থাকে। স্থূলতা তো আছেই, তারপরে যেটা হচ্ছে গিয়ে স্ট্রেসফুল লাইফ, এটাও কিন্তু একটা আরবান ইয়েতে একটা আসছে। এছাড়া সবচেয়ে কমন হচ্ছে ব্লাড প্রেশার, তারপরে আপনার ব্লাড সুগার, এবং আরও যদি কিছু কিছু রোগ থাকে, যেমন যাদের হৃদযন্ত্রের, এটা জন্মগত থাকতে পারে বা পরেও হতে পারে, যেটাকে আমরা বলি ইসকেমিক হার্ট ডিজিজ। এই সকল কারণগুলো থাকলে আসলে স্ট্রোকের প্রবণতাটা সাধারণ মানুষের চেয়ে অনেক বেশি থাকে। আপনাকে ধন্যবাদ। ডাক্তার হুমায়ুন কবির স্যার একটি বিষয় বলছিলেন, যেটি আমরাও সাংবাদিক হিসেবে বহুবার শুনেছি, হার্টে স্ট্রোক, যেটি ভুল করে মানুষ বলে থাকে। এই যে জাতীয় হৃদরোগের রোগী নিমসে চলে আসা, নিউরোসায়েন্সে বা নিউরোসায়েন্সে আসবার কথা, তিনি জাতীয় হৃদরোগে চলে গেছেন, এই গণ্ডগোলটা কত বেশি হয়? খুব একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট, কারণ এবার আমরা যে আমাদের যেটা থিম এবার এভরি মিনিটস কাউন্ট, মানে হচ্ছে প্রতিটা মুহূর্তই গুরুত্বপূর্ণ স্ট্রোকের জন্য। তো এটা দুইটা যেটা বললেন যে আপনি হয়তোবা, যেমন আমরা যদি বলি যে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটা কিন্তু পুরো ভিন্ন রোগ। হার্ট অ্যাটাক হলো আপনার এটা হার্টের রোগ, হার্টের রক্তনালীর রোগ, আর স্ট্রোক হলো মস্তিষ্কের রক্তনালীর রোগ। দুটার মধ্যে কিন্তু আপনার যেমন লক্ষণের পার্থক্য আছে। যেমন আমরা স্যার যেটা বললেন যে আপনার ওই যে স্ট্রোকের যে লক্ষণগুলো বললো, এক সাইড অবশ হয়ে যাওয়া, কথা জড়িয়ে যাওয়া, তারপর হচ্ছে আপনার যেমন মুখ বেঁকে যাওয়া, এগুলো হচ্ছে আপনার স্ট্রোকের লক্ষণ। কিন্তু আমার জানার বিষয় হচ্ছে যে রোগী যে ভুলটা করে, রোগী ভুল করে তো দেখা গেল যে তিনি চলে গেছেন অন্য হাসপাতালে, তিনি মনে করছেন যে তার হার্টে স্ট্রোক হয়েছে আর কি, মানে এই বিড়ম্বনাটা কেমন দেখেন আপনারা? এটা তো অনেক বেশি, কারণ দেখা যায় যে আপনার এই পেশেন্টগুলো যেগুলো স্ট্রোক হয়, আমরা যে নিউরোসায়েন্সে যদি আসে, আমরা কিন্তু তার আধুনিক যে চিকিৎসাগুলো দিতে পারতেছি। তো এই পেশেন্টটা হলো আপনার ঘুরে হার্ট, যেহেতু তারা বলছে যে হার্ট স্ট্রোক করছে, তার মানে তারা ঘুরে হার্টের হসপিটালে যায়, এখান থেকে ঘুরে তারা নিউরোসায়েন্সে আসতে আসতে দেখা যায় আর ওই টাইমটা শেষ হয়ে গেছে, গোল্ডেন টাইম শেষ করে ফেলছে। এটা কিন্তু এই জন্য কিন্তু আমরা বলতেছি যে আসলে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুটার মধ্যে পার্থক্য করা জানতে হবে। হার্ট অ্যাটাক হলে বুকে ব্যথা হয়, সেই সাথে আপনার ধরেন সোয়েটিং হয়, বমি হয়, মাথা ঘুরাইতে পারে, অজ্ঞান হয়ে পড়ে যেতে পারে। আর স্ট্রোকের ক্ষেত্রে যেটা হয় যে আপনার যেগুলো আমরা লক্ষণগুলো বললাম, এর সাথে মাথা ব্যথা, তীব্র মাথা ব্যথা হলেও কিন্তু আপনার স্ট্রোক হতে পারে। তো যদি যে লক্ষণগুলো স্ট্রোকের আমরা আলোচনা করলাম, এগুলো যদি হয়, তাহলে কোনোভাবেই দেরি না করে আপনাকে দ্রুত নিউরোলজিক্যাল কোনো হসপিটালে নিতে হবে। তো আমরা যেটা চিকিৎসার ক্ষেত্রে যেটা দেখি যে আসলে অনেক পেশেন্ট আপনার ধরেন আমাদের স্ট্রোকের পেশেন্ট, সে কিন্তু বেশিরভাগ সময় গিয়ে নষ্ট করে আপনার হৃদরোগের হসপিটালে চলে যায় আর কি। এই জন্য আমরা যেটা বলি যে হ্যাঁ, আমাদের ক্ষেত্রে হার্ট অ্যাটাক এবং স্ট্রোক দুইটা ভিন্ন রোগ, সুনির্দিষ্ট পার্থক্য আসলে সাধারণ মানুষকে বুঝতে হবে। স্যার এখানে কিছু যোগ করতে চান কি? হ্যাঁ, এখানে সবচেয়ে বড় এই যে এক একটা দিবস কেন যে WHO দিবসগুলো ঘোষণা করে, দিবসটা তো ঘোষণা করা হয় আমাদের জন্য না, সামাজিক সচেতনতা তৈরি করার জন্য। এই যে সামাজিক সচেতনতা তখনই ডেভেলপ করবে যখন আমরা এই যে বড় বড় অনুষ্ঠান, কনফারেন্স, ব্যানার, ফেস্টুন, এগুলোর মাধ্যমে পাবলিককে অ্যাওয়ার করা যে আসলে যে স্ট্রোক জিনিসটা
এটা মস্তিষ্কের রোগ। আর হৃদযন্ত্রের যে রোগ সেটাকে বলা হয় মায়োকার্ডিয়াল ইনফার্কশন বা সাদা মাথা কথায় হার্ট অ্যাটাক। তো এই যে সিমটমগুলো আমার মনে হয় শুধু খালি স্ট্রোকের সিমটম বললে হবে না, হৃদযন্ত্রের যে সিমটমটাও জানতে হবে। দুর্ভাগ্যজনকভাবে অশিক্ষিত সমাজের বঞ্চিত মানুষরা যেমন বুঝতে পারেন, অনেক শিক্ষিত মানুষও বলে যে তোমার কি স্ট্রোক হয়েছে, হার্ট স্ট্রোক না ব্রেন স্ট্রোক। তার মানে হচ্ছে যে স্ট্রোকের দুটো ভাগ আছে। আসলে যে স্ট্রোকটা আসলে স্ট্রাইক, মানে আঘাত করা থেকে পাস্ট পার্টিসিপল, মানে স্ট্রোক হয়ে গেল, এটা যে কতটা ইমার্জেন্সি। ওই যে আজকের প্রতিবাদ্য বিষয় অলরেডি ডাক্তার হুমায়ুন কবির বলেছেন যে এভরি মিনিট কাউন্টস, এভরি মিনিট কাউন্টস। আমি বলবো ইন কেস অফ হার্ট ইউ ক্যান সে ইট এভরি মিনিট কাউন্টস, বাট আমাদের স্ট্রোকের ক্ষেত্রে এভরি সেকেন্ড কাউন্টস। কারণ মস্তিষ্কে রক্তপ্রবাহ সামান্য সময় কম থাকলে যে ড্যামেজ হয় সেটা হৃদযন্ত্রের চেয়ে অনেক বেশি, এটা আমরা সবাই জানি। তো আসলে প্রপার সময়ে প্রপার জায়গায় পৌঁছে না গেলে এই যে স্ট্রোকের যে একিউট, আপনি যেটা বললেন যে গোল্ডেন টাইম, সেটা কিন্তু আমরা অ্যাভেল করতে পারছি না, আমরা ইউজ করি। ফলে সামাজিক সচেতনতা, এই যে দিবসগুলোর প্রতিবাদে সামাজিক সচেতনতার মাধ্যমে কেবল সেটা সম্ভব। কিন্তু আমি ডাক্তার হিমু, এই গোল্ডেন টাইমের পুরো জার্নিটা আমি বলতে আপনার কাছে একটু পরিষ্কার হতে চাই। এটি কি 4 ঘন্টা নাকি এখন বলা হচ্ছে যে এটি 9 ঘন্টা পর্যন্ত যেতে পারে? আসলে মানে এই ঘন্টার প্রয়োজনীয়তা কেন বেশি, এটা কেন জানতে হবে সাধারণ মানুষকে? সুন্দর প্রশ্ন। আসলে এটা জানতে হবে কারণ হলো স্ট্রোকে কিন্তু আগে আমরা বলতাম চিকিৎসা নাই। কারণ স্ট্রোক হলে আমরা জানতাম যে এক সাইড অবশেষে আজীবন পঙ্গুত্ব বরণ করবে, মৃত্যুবরণ করবে। কিন্তু এখন আমরা বলি যে স্ট্রোকের চিকিৎসা আছে, মানে স্ট্রোক চিকিৎসাযোগ্য একটি রোগ। তো এখানে যদি আপনি 1 সেকেন্ড দেরি করেন চিকিৎসায়, তাহলে আপনার প্রায় 19 মিলিয়ন নিউরন নষ্ট হয়। কাজে প্রত্যেকটা মুহূর্ত এখানে গুরুত্বপূর্ণ। তো এটা কেন গুরুত্বপূর্ণ? কারণ স্ট্রোকের যে আমরা চিকিৎসা বলি, এটাতে আমরা 2টা ভাগে ভাগ করে থাকি। একটা হচ্ছে আইভি থ্রোম্বোলাইসিস, আর একটা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। আইভি থ্রোম্বোলাইসিস হলো আমরা এক ধরনের ওষুধ আছে, যেমন এই ওষুধটা যখন কোনো রক্তনালীর বন্ধ হয়ে যায় রক্তপিণ্ড দিয়ে, তখন ওই জায়গাটা নষ্ট হয়ে যায় ব্রেনের। কিন্তু এর চারপাশে যে জায়গাটা থাকে এখানে কিন্তু রক্ত চলাচল কমে যায়, কিন্তু কোষগুলো মারা যায় না। এটাকে বলে প্যানেম্ব্রা। তো আমরা যদি ওই রক্তনালীটা যখন বন্ধ হয়ে যায়, তখন যদি আমি ওই পিণ্ডটাকে যদি আমি গলিয়ে দিতে পারি কোনো ওষুধের মাধ্যমে, অথবা যদি আমি টেনে বের করে নিয়ে আসতে পারি, তাহলে কিন্তু রক্ত চলাচলটা ঠিক হয়ে যাবে। এবং চারদিকে যে কোষগুলো আপনার ডেঞ্জার এরিয়ায় ছিল, এই কোষগুলো কিন্তু নর্মাল ফাংশনিং হবে। ফলে কিন্তু আপনার মৃত্যু হারও কমবে, আপনার পঙ্গুত্বের হারও কমবে। তো এই কাজটা আমরা করতে পারি 2টা দিয়ে। একটা হলো আমরা ইনজেকশনের মাধ্যমে, যেটাকে আমরা আইভি থ্রোম্বোলাইসিস, আর একটা হলো মেকানিক্যাল থ্রোম্বেক্টমির মাধ্যমে। তো আইভি থ্রোম্বোলাইসিস করা যায় হলো আপনার যদি কোনো রোগী 4.5 ঘন্টার মধ্যে হসপিটালে আসে, তাহলে আমরা সিম্পল একটা ইনজেকশন দিয়ে দিই। যেমন আমরা একটা রক্তনালীর মধ্যে আমরা সিম্পল একটা ইনজেকশন দিয়ে দিই। 3.5 ঘন্টার মধ্যে আসবে নাকি 4.5 ঘন্টার? 4.5 ঘন্টা। তাহলে তো আপনার চিকিৎসাটা পেয়ে গেল। এখন সব রোগী তো আপনার 4.5 ঘন্টার মধ্যে আসবে না, আসে না। এবং সব রোগী কিন্তু ধরেন অনেক বড় পরিমাণ যদি রক্তপিণ্ড থাকে, এটা কিন্তু ওষুধে গলানো সম্ভব না। তো তাদের ক্ষেত্রে কি করবে? কেউ আপনার 4.5 ঘন্টা পরে আসছে, তখন আমরা কি করব? তখন আপনার চিকিৎসা হলো মেকানিক্যাল থ্রোম্বেক্টমি। মানে যে রক্তপিণ্ডটা আছে এটা যদি পরিমাণ অনেক বেশি হয় এবং রোগীদের 4.5 ঘন্টার পরে আসে, তখন আমরা ওই রক্তপিণ্ডটা মাথা না কেটে অপারেশনের মাধ্যমে আমরা ওটাকে বের করে আনতে পারি। আমরা নিউরোসায়েন্সে এটা আমরা চালু করছি ইদানিং, আমরা ব্যাপক হারে করার একটা প্ল্যান করতেছি। তো আমরা এখন পর্যন্ত নিউরোসায়েন্সে 12 ঘন্টা পর্যন্ত আমরা করব। আচ্ছা। কিন্তু এটা কিন্তু আপনার সময়টা ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু আরও বেশি, 24 ঘন্টা। আচ্ছা। এবং নতুন একটা ট্রায়াল হচ্ছে, যেটা আমাদের নিউরোসায়েন্স একটা পার্ট, সেইখানে হলো আমরা 72 ঘন্টা পর্যন্ত করব। মানে যদি কোনো একটা পেশেন্ট স্ট্রোক করে আসছে, 72 ঘন্টার মধ্যে আমরা কিন্তু মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করতে পারবো। হোয়ারাস আইভি থ্রোম্বোলাইসিস আপনি কিন্তু 4.5 ঘন্টার পর করে আর লাভ। এই যে 9 ঘন্টা থেকে মানে আধুনিক বিজ্ঞান হয়তো 72 ঘন্টা পর্যন্ত সময় দিল, কিন্তু যিনি 48 ঘন্টার পরে আসলেন আর যিনি 9 ঘন্টার মধ্যে আসলেন, আউটকাম সেম কিনা? আচ্ছা, এইটা হলো আপনার আউটকাম, আপনার যত মেকানিক্যাল থ্রোম্বেক্টমির ক্ষেত্রে যত আপনি আর্লি করতে পারবেন তত ভালো, অবভিয়াসলি ভালো। কিন্তু যে গবেষণাগুলো আছে, যেমন প্রায় 5টা বড় বড় ট্রায়াল হয়েছে মেকানিক্যাল থ্রোম্বেক্টমি আপনার টাইম বাড়ানোর জন্য, এখন পর্যন্ত কিন্তু গাইডলাইনে 24 ঘন্টা পর্যন্ত করা যায়। জি। তো এই ক্ষেত্রে কিন্তু আপনার ওই রকম যে খুব বেশি ভেরিয়েশন তা কিন্তু হয় না। এগুলো কিন্তু আপনার 5টা ট্রায়াল খুব বড় ট্রায়াল হয়েছে, প্রত্যেকটা ট্রায়ালে কিন্তু দেখা গেছে যে আপনার মেকানিক্যাল থ্রোম্বেক্টমি আপনি যদি 9 ঘন্টায় করেন আর 24 ঘন্টায় করেন, তখন কিন্তু আপনার খুব বেশি পার্থক্য হয় না। কারণ আমি যদি 24 ঘন্টায় করতে যাই, তখন কিন্তু আমাদের স্পেশাল কিছু ইনভেস্টিগেশন করতে হয়।
আর যদি আমি আর্লি করি তাহলে ওই ইনভেস্টিগেশনগুলো করতে হয় না। আচ্ছা, আমি এই জায়গাতে অধ্যাপক আফজাল মোমিন আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশে একটি জেলার শেষ প্রান্ত থেকে যদি আপনি ঢাকায় আসতে চান, যদি মনে করেন কক্সবাজার থেকে আসতে চান, এটা আপনি শুরু করলে হয়তো 10-12 ঘন্টার জার্নি, সেক্ষেত্রে আপনি হয়তো 24 ঘন্টা পর্যন্ত সময় পাচ্ছেন। কিন্তু এই পরিস্থিতিতে পড়ার পরেও তিনি 24 ঘন্টাও মিস করে ফেললেন, 48 ঘন্টাও মিস করে ফেললেন, এই রোগীরাও আছে কিনা, নাকি তিনি আসছেনই না, বাসায় থাকছেন, মৃত্যুর দ্বার প্রান্তে চলে যাচ্ছেন? আমি Scenario আসলে কি ঘটে? ডক্টর হুমায়ুন কবিরের প্রসঙ্গ ধরে বলতে চাই please. যে প্রথমে ছিল যে স্ট্রোক মিন্স যে সব কিছু শেষ। এখন যেটা হলো যে আপনার ফিজিওথেরাপি নেন, আর ভবিষ্যতেও কিন্তু স্ট্রোক হওয়ার প্রবণতা আছে, অতএব কিছু ওষুধ খান, রেগুলার ফলো আপ দেন। কিন্তু এই যে একিউট ম্যানেজমেন্টে আপনি পুরোপুরি সুস্থ করা দরকার নেই, কিন্তু যে কোয়ালিটি অফ লাইফ, এই কোয়ালিটি অফ লাইফটা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট। একজন মানুষকে আমি বাঁচিয়ে দিলাম, কিন্তু সে অপরের উপর বোঝা হয়ে গেল, খাওয়া দাওয়া, পোশাক পরিচ্ছদ পরা, নিজের যে পার্সোনাল হাইজিন মেনটেন করতে পারছে না, তাহলে কিন্তু একটা বিশাল একটা পরিবার, সমাজ সবার জন্য। ফলে আপনাকে যেটা করতে হচ্ছে যে যেটা 24 ঘন্টা বা নতুন যে ট্রায়ালগুলো আসছে মোর দেন 48 আওয়ার্স, আপনার যদি সচেতনতা তৈরি করা যায় তাহলে কিন্তু 24 ঘন্টার ভিতরে বাংলাদেশে যে আমাদের যে রোড কমিউনিকেশনসগুলো বলেন বা জলপথের আমরা কিন্তু অনায়াসে পৌঁছে যেতে পারি। আর আপনি যেটা বলছেন, হ্যাঁ, এই যত দিবসই করি বা যত কিছু বলি, এখনো আমাদের দেশে মানুষ 6 মাস পরে বিভিন্ন জায়গায় ঘুরে, হ্যাঁ, কবিরাজ, ওঝা এবং তেল মালিশ করে, হ্যাঁ, পীর ফকির দেখেও আসে। বাস্তবতা তো তাই, একেবারে অজপাড়াঘাত থেকে। আবার অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে ভুল চিকিৎসারও হচ্ছে, যে ভুল চিকিৎসা বলতে বোঝাচ্ছি যে ওই হার্ট স্ট্রোক না ব্রেন স্ট্রোক, ওই সময়টার একটা ঝামেলায় পড়ছে। তো সেই ক্ষেত্রে আমি যেটা মনে করি যে থ্রম্বোলাইসিস, যেটা আইভি থ্রম্বোলাইসিস, সেটাকে যদি আমরা জেলা সদর পর্যায়ে পর্যন্ত দিয়ে দিই, আইভি পথে একটা ইনজেকশনের মাধ্যমে, যদি আমরা মেকানিক্যাল থ্রম্বেক্টমিটার বেশ সফিস্টিকেটেড এবং খরচ সাপেক্ষ ব্যাপার, এটা যদি আমাদের বাংলাদেশে আপনার 30 থেকে 35 হাজার টাকার ভেতরে আমরা যদি জেলা সদরেও যদি ট্রেন্ড আপ করতে পারি ম্যান পাওয়ার, তাহলে কিন্তু অনেক সুবিধা। তো সেই ক্ষেত্রে যদি সচেতনতার মাধ্যমে জেলা সদর হসপিটালে কিন্তু উইদিন 4 আওয়ার্সের ভেতরে পৌঁছে যাওয়া সম্ভব। হ্যাঁ, এবং জেলা সদর হসপিটালে কিন্তু আপনার অনেক ব্যাকআপ আছে, আপনার ক্রিটিক্যাল কেয়ার ম্যানেজ করারও স্কোপ আছে। তো আমরা এই জিনিসটাকে আমরা ফোকাস করতে পারি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা ছোট্ট একটি বিরতি নিয়ে আলোচনায় ফিরছি। ডাক্তার হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই যে স্যার যেটি বিরতির আগে বলছিলেন যে জেলা পর্যায়ে ছড়িয়ে দেয়া, আমি যদি শুধুমাত্র একটি এক্সাম্পল আপনাকে দিই যে আপনাদের হাসপাতালেই একবার একটি রোগীকে নিয়ে আমি রিপোর্ট করলাম যে তাকে নিয়ে গেছেন একজন ব্যাংকের যে বুথে যিনি থাকেন, তিনি নিয়ে গেছেন একজন রোগীকে, মানে তার কাছে মনে হয়েছে যে তাকে নিউরোসায়েন্সে নিয়ে যাওয়া দরকার, এবং ওই রোগী কিন্তু পায়ে হেঁটে বাড়িতে ফিরে গেছেন। কিন্তু সচেতন মানুষ যারা, মানে যাদের আর্থিক সমস্যা নাই, তারাও কি আসলে এই ধরনের ভুল করেন কিনা, যেটি একটি অসচেতন মানুষ হয়তো ঠিক সময়ে ঠিক জায়গায় নিয়ে গেছেন? মানে আপনারা আসলে কি দেখেন মূলত? আপনি খুব ভালো একটা পয়েন্ট ফাইন্ড আউট করছেন। আসলে আমরা এই যে বারবার আমরা মিডিয়ায় আসছি, বিভিন্নভাবে লেখালেখি করছি, এটার জাস্ট একটাই কারণ যে আমরা সচেতনতা বৃদ্ধি করতে চাই। স্ট্রোকের চিকিৎসা আমাদের দেশের মানুষ পাক, এইটাই কিন্তু আমরা চাচ্ছি। আসলে ওই যেটা আপনি বললেন যে আমাদের দেশে এখনও বড় ধরনের একটা জনগোষ্ঠী, তারা কিন্তু স্ট্রোক সম্বন্ধে এখনও অজ্ঞ, মানে তারা হয়তো অনেক শিক্ষিত কিন্তু তারা কিন্তু লক্ষণগুলো জানে না। তো এই জন্য যেটা আমরা বলতেছি যে খুব সিম্পল, যে শুধুমাত্র ফার্স্ট এই জিনিসটা মনে রাখলেই কিন্তু পসিবল। এবং এটা কিন্তু আপনার যে কেউ, মানে ধরেন যে আপনার যদি কাজের বাসায় বুয়াই হোক বা আপনার রিক্সা চালকই হোক, কেউ যদি জানে যে হ্যাঁ তার এক সাইড অবশ হয়ে গেছে, তারপর কথা জড়ায়া যাচ্ছে, তাহলে কিন্তু সে কিন্তু অবশ্যই একটা ভালো জায়গায় নিয়ে যাবে। কিন্তু আমাদের দেশে এখন ওই পারসেপশনটা তৈরি হয় নাই। এই জন্যই আসলে আমরা এই ধরনের দিবসগুলো পালন করা, বিভিন্নভাবে মিডিয়ায় কথা বলা, এই জন্য আপনাদের আমাদের হেল্প দরকার। আপনারা যদি মিডিয়া আমাদেরকে সাপোর্ট করেন বা আমাদেরকে যদি এই জাস্ট লক্ষণগুলো যদি আপনারা প্রচার করেন, তাহলে কিন্তু আমাদের দেশের মানুষ কিন্তু স্ট্রোকের চিকিৎসাটা সম্ভব। ধন্যবাদ। অধ্যাপক আফজাল মোমিন, বাংলাদেশে বর্তমানে নিউরোসায়েন্স, ঢাকা মেডিকেল, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়,
আমি জানি না সবগুলোতে আসলে আছে কি না, মানে এই যে 4.5 ঘন্টার যেটি অপশন অ্যান্টিপ্লেস ইনজেকশন বা হচ্ছে 72 ঘন্টা পর্যন্ত যেটি বলতে, এই দুই অপশনের কোনটি কোথায় আসলে আছে, কত জায়গাতে বিস্তৃত? এই প্রসঙ্গে আমি ডক্টর হুমায়ুন কবিরের প্রসঙ্গের সূত্র ধরে আমি বলতে চাই, একটা জিনিস কিন্তু আমাদের যে এত সংস্কার হচ্ছে, শিক্ষা সব কিছু সমাজ, আমরা কিন্তু আমাদের পাঠ্য বইয়ে ক্লাস 8 পর্যন্ত যে বেসিক ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে কি হয়, ক্লাস 8 পর্যন্ত কিন্তু একটা মানুষের স্বাভাবিক জীবন ধারণের জন্য, একটা সমাজে বসবাসের জন্য গুলো শিখিয়ে দেয়। আমাদের দেশে যে শিক্ষা ব্যবস্থা যদি মোর প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হয়, তাহলে কিন্তু একটা ক্লাস 4-5 ছেলেও, সেও তো তার পাড়া পড়শি পাতিকে বুঝাতে পারে, মানে একটা সিপিআর এর জ্ঞান তো দিয়ে দেয়া হচ্ছে, একটা সিপিআর এর জ্ঞান দিচ্ছে, আমরা একটা ছবি দিয়ে কিন্তু সিম্পল ভাবে বুঝাতে পারি। তো আমাদের পাঠ্য বইয়ে সেটা আসা উচিত। আর আপনি যেটা বললেন থ্রম্বোলাইসিস, এটা হচ্ছে আশার বাণী হচ্ছে যে ঢাকা শহরের অনেকগুলো সরকারি এবং বেসরকারি অনেক প্রতিষ্ঠানেই কিন্তু আইভি থ্রম্বোলাইসিস দেওয়া হয়, এবং ঢাকার বাইরে চিটাগং এবং সিলেট এবং বিভাগীয় কিছু শহরেও ব্যক্তিগতভাবে উদ্যোগী হয়ে আমাদের ডাক্তার সাহেবরা যারা নিউরোলজিস্ট, তারা মানে সরকারি এবং বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে থ্রম্বোলাইসিস দেওয়া যায়। এখন আপনার জানতে হবে যে সরকারকেও এখানে এগিয়ে আসতে হবে, কারণ এখন পর্যন্ত আমরা একটা ফার্মাসিউটিক্যালস কোম্পানি যেটা বাইরে থেকে ইম্পোর্ট করে নিয়ে আসছে এবং আমরা দিচ্ছি। তো আমাদের দেশে কিন্তু এক সময়, আপনি হয়তো না প্রাসঙ্গিক করে বলতে চাই, আপনি যেহেতু মেডিকেল জার্নালিজম করে আপনি জিবিএস রোগী সম্বন্ধে জানেন, যেখানে আমরা আইভিআইজি অনেক টাকা দিয়ে কিনতে হতো। এক সময় আমি যখন ছাত্র অবস্থায় আমি দেখতাম একটা রোগীর আইভিআইজি দিতে ওই সময় ডলারের মান যেখানে কম ছিল সেখানে প্রায় 17-18 লাখ টাকা। এখন বাংলাদেশের ফার্মাসিউটিক্যালস কোম্পানিগুলো আইভিআইজি তৈরি করছে। তা আমাদের এটাকে যদি ফার্মাসিউটিক্যালস কোম্পানিরা এগিয়ে আসে, দে হ্যাভ গট দেয়ার ইনফিউশন প্ল্যান্ট। মানে এগিয়ে না আসার কোনো কারণ আছে? না, এগিয়ে আসা উচিত। এখন সেটা আসবে কখন? যখন আমি জেলা পর্যায়ে আইভি থ্রম্বোলাইসিস প্রচলন করব, তখনই তো আসলে মার্কেট তৈরি হলেই তো মার্কেট বাড়াতে হবে। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় এটার ফিউচার খুবই ভালো। এখন পর্যন্ত কিন্তু অনেক বিভাগীয় শহরেও আছে, আর ঢাকা শহরে তো বিভিন্ন জায়গায় দেওয়া হচ্ছে। এখন দরকার মানুষের সচেতনতা এবং স্কোপ বাড়ানো। এক্স্যাক্টলি। ডাক্তার হুমায়ুন কবির হিমু, আপনার কাছে জানতে চাই যে আপনি তো মন্ত্রণালয়ে যাওয়া আসা করেন আর কি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের খোঁজ খবরও রাখেন, মানে জেলা পর্যায়ে এই সুবিধা আপনি ছড়াতে চাইলে যেই ডাক্তারগুলোর পোস্টিং দরকার তারা কি আসলে জেলা পর্যায়ে আছেন কিনা? আচ্ছা, আমি আপনাকে প্রথমে যদি বলি, আমি যদি মেডিকেল কলেজগুলো ধরি, বাংলাদেশে এখন পর্যন্ত মাত্র কয়েকটা মেডিকেল কলেজে আইভি থ্রম্বোলাইসিস হয়েছে। একটা হলো নিউরোসায়েন্স, তো সবচেয়ে বেশি হয়, প্রায় 500 মতো হয়েছে। ঢাকা মেডিকেল কলেজে কিছু হয়েছে, বিএমইউতে কিছু হয়েছে, বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি, আর সরকারিভাবে আপনার ময়মনসিংহ মেডিকেল কলেজে 5-6টা কেস হয়েছে, অল্প পরিমাণে চিটাগাং মেডিকেলে 2-4টা কেস হয়েছে। তো আলটিমেটলি দেখেন, একটা আইভি থ্রম্বোলাইসিস, এটা একটা, আমি বলবো যে এটা একটা জীবন রক্ষাকারী একটা মেডিকেল ড্রাগ। এইটাতে আপনার কিন্তু কিছুই লাগে না, শুধু একটা সিটি স্ক্যান দরকার, একজন নিউরোলজিস্ট দরকার, একজন নিউরোসার্জন দরকার। নিউরোসার্জন দরকার হলো আপনার আইভি থ্রম্বোলাইসিস করলে কিছু তার কমপ্লিকেশন হতে পারে, যেমন ব্রেনের মধ্যে হয়তো রক্তক্ষরণ হতে পারে, সেটা পার্সেন্টেজ কিন্তু খুবই কম, অনলি আপনার 2-5%। তো এখন এইটার জন্য হয়তো অনেক সময় সার্জারির প্রয়োজন পড়ে কিছু ক্ষেত্রে, খুব বেশি ক্ষেত্রে না। তাহলে আমি যদি বলি 2টা জিনিস দরকার, একটা হলো আপনার সিটি স্ক্যান দরকার এবং একজন নিউরোলজিস্ট। তো আমাদের মেডিকেল কলেজগুলোতে তো অবশ্যই সিটি স্ক্যান আছে এবং নিউরোলজিস্টও আছে। তো এটা শুধুমাত্র কেন চালু করা যাচ্ছে না, আমার কাছে যেটা মনে হয়, এক হলো আমাদের সদিচ্ছার অভাব, 2 হচ্ছে আমাদের জনসচেতনতার অভাব, এবং 3 হচ্ছে যে ওষুধটা আছে এই ওষুধটা আপনার ঢাকা কেন্দ্রিক। তো কাজে এই ওষুধটা যদি আমি পেরিফেরিতে অ্যাভেলেবল করতে পারি, আমার নিউরোলজিস্ট আছে, সিটি স্ক্যান আছে, আমি তো অবশ্যই করতে পারবো। তো সেই হিসাবে আমার মনে হয় গভর্নমেন্টকে কিছু এখানে আমার প্ল্যান করতে হবে, বা তাদেরকে কিছু আপনার ধরেন আপনার পদক্ষেপ নিতে হবে, যেন এই ওষুধটা আমরা বাইরেগুলোতে, যেমন গভর্নমেন্ট কিন্তু অনেক ওষুধ এখন ফ্রি দেয়। যেমন আপনি জানবেন যে আমাদের নিউরোসায়েন্সে মেডিকেলের থ্রম্বেক্টমির জন্য প্রায় 6 কোটি টাকা আমাদেরকে একটা থোক বরাদ্দ দেওয়া হয়েছে। আমরা এখান থেকে কাজ শুরু করছি। তো সেখানে অনেক ওষুধ ফ্রি যায়। তো একটা জীবন রক্ষাকারী ওষুধ যদি আমি মেডিকেল কলেজগুলোতে যদি আমি 100 টাকা করে দিয়ে রাখি, তো আলটিমেটলি তো আমাদের দেশে তো এই চিকিৎসাটা অনেক রোগীর জীবন বাঁচবে। আমি যদি আপনাকে একটা পরিসংখ্যান বলি, যদি আইভি থ্রম্বোলাইসিস করা যায়, 70% রোগী কিন্তু একেবারে নর্মাল লাইফ লিড করতে পারে, 20% যেরকম আছে সেই রকম থাকে, 10% মারা যায়। আর যদি আইভি থ্রম্বোলাইসিস করা না হয়, তাহলে কিন্তু আপনার মৃত্যু হার প্রায় 30-40%, এবং নর্মাল লাইফ লিড করার হার মাত্র 20%।
তো কাজেই আপনার 50% লোক বেশি কিন্তু আপনার স্বাভাবিক জীবনযাপন করতে শুধু আইভি থ্রোমোলাইসিস। তো এই জন্য আমি সরকারকে অনুরোধ করব এটা যেন অন্তত আপাতত মেডিকেল কলেজগুলোতে হয়, তারপর আমরা হয়তো বিভাগীয় শহরগুলোতেও তো এটা পসিবল, মানে মেডিকেল কলেজ সবখানে আছে, মেডিকেল কলেজ করলেই কিন্তু বিশাল একটা আপনার জনগোষ্ঠী এই চিকিৎসার মধ্যে আসবে। কিন্তু আমি সেখান থেকে আসতে চাই যে আমাদের কোনো কিছুতে আসলে পলিটিক্যাল উইল ছাড়া, প্রচুর আওয়াজ ছাড়া আসলে হয় না বাংলাদেশে। অধ্যাপক আফজাল মোমিন, আপনার কাছে জানতে চাই যে এটার প্রেশার গ্রুপ কে হতে পারে? এটা কি সোসাইটি হতে পারে, গণমাধ্যম তো হতেই পারে, আর কারা হতে পারে? প্রেশার গ্রুপের আগে জানতে হবে যে বারবার আমরা একটা কথা বলছি, সামাজিক সচেতনতা। সচেতনতার সবার আগে দরকার হচ্ছে শিক্ষা। আপনার এই যে একটা থ্রম্বোলাইসিস বললাম, মেকানিক্যাল এখানে যে ফ্যাটালিটি হয়, এখানে যে রোগী মারা যেতে পারে, কন্ডিশন ডিটোরেট করতে পারে, কারণ কন্ডিশন তো ডিটোরেট নিয়ে এসেছে। আমাদের দেশের মানুষের প্রস্তুতি থাকে এরকম যে চিকিৎসা খরচ করে করব, ভালো হয়ে যাব, কিন্তু এখানে যে একটা সাইড এফেক্ট হতে পারে, ফ্যাটালিটি, এটাও কিন্তু খুব জরুরি এবং প্রপার কাউন্সেলিংয়ের মাধ্যমে করা উচিত। আপনি বললেন সত্যি, এইটাও কিন্তু একটা জিনিস আমাদের বাংলাদেশে। আমি খুব কমন বলি সাদা মাথা কথায় যে ভালো করলো কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আর খারাপ করলো কে? ডাক্তার। এই যে একটা জিনিস, এই যে ব্যাকগ্রাউন্ড থেকে বের হয়ে আসতে হবে। মানুষ প্রথমে বলে ভাই কি এই ওষুধের সাইড এফেক্ট হয়েছে নাকি? ওষুধ তো তৈরি হয়েছে, সাইড এফেক্ট ইজ এ পার্ট অফ ইট, পার্ট অফ দ্য মেডিকেল ট্রিটমেন্ট। তো সবার ক্ষেত্রে তো হবে না, এই যে ফিউ পার্সেন্টেজ হতে পারে, ইউ হ্যাভ টু অ্যাকসেপ্ট দিস। এইটাও কিন্তু প্রাইভেট সেক্টরে এবং এই যে দরকার। প্রেশার গ্রুপ যদি বলেন, ডেফিনেটলি আপনারা তো একটা বিশাল বড় প্রেশার গ্রুপ হতে পারেন। সামাজিকতা, ডক্টর কমিউনিটিজ আছে এবং বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস যে গ্রুপগুলো বাংলাদেশে আছে, এই সোশ্যাল, এবং ডেফিনেটলি একটা গণতান্ত্রিক দেশে রাজনৈতিক শক্তি তো একটা বিশাল বড় ফ্যাক্টর, এবং সেটা শুধু খালি সরকারি না, সরকারি যে আছে, বিরোধী দল যারা আছে, সবাইকে ওই তাদেরও একটা সচেতনতা দরকার যে আসলে এই জিনিসটা হওয়া, এই জিনিসটা হচ্ছে যে সমাজে আমরা বসবাস করি, এখানে আপনি অনেক উচ্চবিত্ত হতে পারেন, অনেক কিছু হতে পারে, কিন্তু এই যে স্ট্রোক, এটা কিন্তু আপনি সিঙ্গাপুর যেতে পারবেন না, আপনাকে এই বর্ডারের ভিতরেই আপনার আসল চিকিৎসা নিতে হবে। এটা সমাজের যারা নীতি নির্ধারকদেরও বুঝতে হবে। এটা কিন্তু কোনো ক্যান্সার বা কিছু না যে আপনি ব্যবস্থা নিলেন তারপরে দূরে চলে গেলেন, অর্থাৎ আপনার নিজের প্রয়োজনে, আপনার পরিবারের প্রয়োজনেই এটা সচেতনতা তৈরি করতে হবে। ডাক্তার হিমু, আপনার কাছে জানতে চাই যে যার স্ট্রোক হয়ে গেল, যথাসময়ে চিকিৎসা নিলেন না, তার সাফারিংসটা কত, এর ব্যাপ্তি কত, বা এটা রাষ্ট্রের বোঝা কত, বা ওই পরিবারটা আসলে পঙ্গু হয়ে যায় কিনা শুধু তাকে মানে সরাতে, নড়াতে, চড়াতে, খাওয়াতে, মানে এটার ভয়াবহতাটা একটু আপনার কাছে জানতে চাই। আচ্ছা, আমি যদি আপনি গবেষণার তথ্য বলি, গবেষণার তথ্য হলো বিশ্বে প্রায় 16 মিলিয়ন মানুষ প্রতি বছর আপনার স্ট্রোকে আক্রান্ত হন। এর মধ্যে আপনার 1/3 মারা যায়, 1/3 আপনার পুরো পঙ্গুত্ব বহন করে, 1/3 ভালো হয়। তো স্ট্রোকের কিন্তু আপনার বেশি হলে আমাদের মতো যারা নিম্ন মধ্যবিত্ত আয়ের দেশগুলোতে, তো আমাদের ক্ষেত্রে স্ট্রোকের হার কিন্তু অনেক বেশি। এখন একটা গবেষণায় দেখা গেছে যে প্রায় 1000 জনের মধ্যে আপনার 12 জন স্ট্রোকে আক্রান্ত, মানে বিশাল একটা সংখ্যা। এখন আপনি আরেকটা জিনিস আপনাকে বলি যে তরুণদের কিন্তু স্ট্রোক অনেক বেড়ে যাচ্ছে। আমরা নিউরোসায়েন্সে আমি দেখলাম যে গত 3 মাসে আপনার যে প্রায় 20 স্ট্রোকে ভর্তি হওয়ার তরুণের সংখ্যা হলো প্রায় 22%, মানে হিউজ নাম্বার। এখন একটা তরুণ, যেমন ধরেন আমার কিছু পেশেন্ট আছে যে তার একেবারে তরুণ, ধরেন বয়স 35-40, এইরকম একটা তরুণ যে একটা সংসার চালায়, বাচ্চা কাচ্চা চালায়, সে যদি স্ট্রোক আক্রান্ত হয়ে এক পাশ অবশ হয়ে যায়, তাহলে তো সে তো নিজে তো শেষ, পুরো পরিবার শেষ, এবং তার সমাজটাও শেষ। তো এখন এইটা হলো যে আমাদের দেশে দিন দিন তো স্ট্রোক বাড়তেছে। তো সেই ক্ষেত্রে আমার কাছে যেটা মনে হয় যে আমাদের যদি গণসচেতনতা যদি তৈরি না হয়, তাহলে কিন্তু আমাদের কিন্তু এই বোঝাটা কিন্তু বেড়েই যাচ্ছে এবং বেড়েই যাচ্ছে। আর ইয়ং স্ট্রোক তো বাড়তেছে, কাজে আপনি কিন্তু ধরেন 22%, মানে হিউজ। তো আপনি একটা ধরেন রাষ্ট্রের একটা বড় ধরনের কিন্তু বার্ডেন কিন্তু এই স্ট্রোক আক্রান্ত পেশেন্টগুলো। আপনাকে ধন্যবাদ। অপশন ইন ফার্মা আরোগ্য নিকেতনে সময় হলো একটু ছোট্ট বিরতি, ফিরছি কিছুক্ষণের মধ্যে। অপশন ইন ফার্মার সৌজন্যে আরোগ্য নিকেতনের এই পর্যায়ে অধ্যাপক ডাক্তার আফজাল মোমিন, আপনার কাছে জানতে চাই যে রিহ্যাবিলিটেশনের ক্ষেত্রে কি আমরা কম্পারেটিভলি বেশি পিছিয়ে কি না স্ট্রোকের ক্ষেত্রে? যেমন নিউরোসায়েন্সে আসলে এর কতটুকু আপনারা সেবা দিতে পারছেন? নিউরোসায়েন্সে আপনার একটা রিহ্যাব প্রোগ্রামটা হচ্ছে একটা হলিস্টিক অ্যাপ্রোচ। এই হলিস্টিক অ্যাপ্রোচের ভিতরে কিন্তু আপনার নিউরোলজিস্ট যেমন থাকবে, একটা বিশাল রোল প্লে করে
ফিজিওথেরাপিস্ট এবং ফিজিক্যাল মেডিসিন বিশেষজ্ঞ। এই হলিস্টিক অ্যাপ্রোচটা কি? হলিস্টিক অ্যাপ্রোচের ভিতরে কিন্তু আপনার গ্রুপ ডিসকাশন, যে সারা পৃথিবী দিচ্ছে যে ওয়েলবিং আফটার স্ট্রোক, মানে হচ্ছে গিয়ে যে সাইকিয়াট্রিস্টে লাগে যে আগে বিহেভিয়ারাল প্যাটার্ন, রুগী যে ভাববে আমার আর দ্বারা জীবনে কিছু হবে না, এই অ্যাটিটিউড থেকে বের হয় আমার দ্বারা সম্ভব, আমি স্বাভাবিক হতে পারবো, তাহলে আমার সাইকিয়াট্রিস্ট হেল্প লাগছে, সাইকিক কাউন্সেলিং লাগছে। এরপরে 3টা ধাপ আছে। একটা হচ্ছে ফিজিওথেরাপি, যার মাধ্যমে আপনার শক্তিটা বাড়ানো যেতে পারে একটা স্ট্রোক। তারপর হচ্ছে অকুপেশনাল থেরাপি। অকুপেশনাল থেরাপি মানে কি? জীবনযাত্রার পথে একটা মানুষকে বেঁচে থাকার জন্য, কারো বোঝা না হওয়ার জন্য যা দরকার সেটা কি? সেটা হচ্ছে খাওয়া, পার্সোনাল হাইজিন মেনটেন করা, কাপড় চোপড় পরা, অ্যাটলিস্ট যদি একটু কাগজে কলমে কিছু লিখতে পারে, অন্তত নিজের সাইনটা করা, মানে এবং যতটা স্বাভাবিকের জীবন। এরপরে হচ্ছে কমিউনিকেশন। এই যে কমিউনিকেশন হচ্ছে স্পিচ ছাড়া তো এটা বিষয়। এই যে একটা হলিস্টিক অ্যাপ্রোচ, আমাদের হচ্ছে কি ইন্ডিভিজুয়ালি ফিজিওথেরাপিস্ট আছে, কিন্তু একটা সেন্টার একমাত্র এখন পর্যন্ত বাংলাদেশে আধা সরকারি লেভেলে সিআরপি আছে, যেটা সিআরপিকে ধন্যবাদ দেওয়া উচিত যে তারা বহু আগ থেকে শুধু ঢাকায় না বিভিন্ন বিভাগীয় শহরেও আছে, খুলছে। কিন্তু এক সিআরপি 18 কোটি মানুষের দেশের জন্য খুবই অপ্রতুল। আমার মনে হয় এখানে শুধু খালি গভর্নমেন্ট প্রতিষ্ঠানগুলো নয়, আমাদের নিজে যেমন আছে ফিজিওথেরাপি সবই আছে, কিন্তু এটা তো একটা ইনস্টিটিউট। এটা হচ্ছে গিয়ে প্রথম হচ্ছে একটা রিসার্চ ইনস্টিটিউট, নিউরোসায়েন্স। আমি সবসময় বলি নিনস স্ট্যান্ডস ফর ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স। আগে এখানে রিসার্চ হবে, দিকপাল দেশকে দেখাবে, তারপরে সেবা দিবে। সে রিহ্যাবিলিটেশনের এত কিছু তো নিয়ে কাজ করতে পারবে না, জাস্ট একিউট ম্যানেজমেন্ট। রিহ্যাব একটা আলাদা, এখানে কিন্তু শুধু সরকার না, বেসরকারি উদ্যোগও আসতে হবে। এবং আপনি যদি চিন্তা করেন যে বেসরকারিদের ভেতরেও যদি এই অ্যাপ্রোচটা হয়, আমাদের যে ফিজিক্যাল মেডিসিনের আন্ডারে, ফিজিয়াট্রিক্সের আন্ডারে যারা ফিজিওথেরাপিস্ট আমরা বলি, এবং সাথে থাকবে গভর্ন বাই দি নিউরোলজিস্ট, এদের মাধ্যমে যদি একটা অ্যাপ্রোচ করা যায়। আমাদের দেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে আমরা পার্সোনালি ইন্ডিভিজুয়ালি কাজ করছি, কিন্তু একত্রিতভাবে কাজ করা, এই সমন্বয়হীনতাটাই কিন্তু আমাদের সবচেয়ে অসুবিধা। আর রিহ্যাব প্রোগ্রামটা একটা মানুষকে যার স্ট্রোক হয়ে গেছে, যার মানে যেটাকে আমরা সাধারণভাবে বলছি পঙ্গুত্ব বরণ করেছে, ইটস নট দ্য এন্ড অফ এভরিথিং। এবং এই গোল্ডেন আওয়ার যদি বলেন, সেখানেও কিন্তু একটা গোল্ডেন আওয়ার আছে। দেখা গেছে 6 মাস পরে বলছে যে আমি সিআরপির নাম শুনেছি, এখন ব্যায়াম করব। এর আগে রসুন তেল মালিশ হয়েছে। তো আসলে বলা হয়ে থাকে যখনই পেশেন্ট স্টেবল তখনই শুরু হবে। সেটা 7 দিন হতে পারে, 10 দিন হতে পারে। আমি সবসময় রুগীদের বলি, আমার পেশেন্টদের, মাটি নরম হলে কুকুর বেড়াল সব বানায়, শক্ত মাটিতে কিছু তৈরি হয় না। সো ইউ হ্যাভ টু স্টার্ট ইট আর্লি। থ্যাংক ইউ। ডাক্তার হুমায়ুন কবির, আপনার কাছে জানতে চাই যে বাংলাদেশের মানুষের কি আয়ুষ্কাল বাড়ছে তাই তরুণরা আক্রান্ত হচ্ছে বেশি, নাকি তরুণদের আক্রান্ত হওয়ার পেছনের রহস্যটা কি স্ট্রোকে? আপনাকে যদি আমি গবেষণা দিয়ে শুরু করি, যে এখন তো ধরেন আমাদের দেশে নাই, কিন্তু আপনার ফিনল্যান্ড, সুইডেন, ইউএসএ সবগুলো দেশের কিন্তু একটা পেশেন্ট রেজিস্ট্রি থাকে। তো গত আপনার প্রায় 2 বছরে আপনার যারা অ্যাডাল্ট, মানে আমরা ইয়ং স্ট্রোক বলি সাধারণত 45-এর কম বা 50-এর কম, তো যারা অ্যাডাল্ট মানে বেশি বয়স্কদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি 2% কমে গেছে। আর কিন্তু ইয়ং পেশেন্টদের কিন্তু স্ট্রোকের ঝুঁকি 15% বেড়ে গেছে। মানে আগে ছিল 13%, এটা কিন্তু 2 বছরের ব্যবধানে 19% হয়ে গেছে। তো এটা কেন বাড়তেছে হলো, যেমন স্ট্রোকের আমরা যে আলাপগুলো করলাম, যে এই কারণগুলো থাকলে ঝুঁকি অনেক বেড়ে যায়। ইয়ংদের ক্ষেত্রে কিন্তু স্ট্রোকের আরও আদার্স কিছু ফ্যাক্টর আসে, এগুলো তো আছেই, এর বাইরে আরও কিছু নতুন নতুন ফ্যাক্টর আসে। যেমন একটা ধরতে পারেন আপনি স্থূলতা, মানে আমাদের দেশের কিন্তু এখন ইয়ংদের দেখবেন ইউএসএতে বেশি দেখা যায় যে সবাই প্রায় অনেক বেশি ওজনের, আমাদের দেশেও কিন্তু স্থূল হার দিন দিন বেড়ে যাচ্ছে। তারপর একটা হতে আপনার মাদক, আমাদের দেশে তো এখন সব ধরনের মাদক হয়। আমরা একসময় দেখতাম যে আমার মা বোনরা তো কোনোদিন সিগারেট খাবে চিন্তাই করতে যায়, তো এখন মেয়েরা রাস্তায় বসে সিগারেট খাচ্ছে শুধু। কাজেই এটা এত বেশি বেড়ে গেছে যে মাদক, ধূমপান এগুলোর কারণে কিন্তু স্ট্রোক অনেক বেড়ে যাচ্ছে। ইয়ংদের লাইফস্টাইল কিন্তু পুরোপুরি আলাদা। আপনি এখন দেখেন তারা কিন্তু সারা রাত জাগে, তার ফেসবুক করে, বিভিন্ন কিছু করে, রাত্রে ঘুমায় না। অথচ যদি কম ঘুম হয় তাহলে কিন্তু আপনার উচ্চ রক্তচাপ বাড়ে, তারপর আপনার ধরেন স্ট্রোকের ঝুঁকি বাড়ে, ডায়াবেটিস বাড়ে, কোলেস্টেরল বাড়ে। এবং একটা গবেষণায় দেখা গেছে যে আপনার যদি কেউ আপনার 6 ঘন্টার কম ঘুমায়, তার স্ট্রোকের ঝুঁকি 2 গুণ বাড়ে। তার মানে এগুলো তো ইয়ংরা তো আমরা এখন ঘুমের জানি। আরেকটা হলো যে আমরা কেউ শারীরিক পরিশ্রম করি না। আমরা হলো আগে তো আমরা খেলতাম, এখনকার ছেলেপেলেদের খেলার জায়গা নেই।
তো কাজে তাদের কিন্তু শারীরিক কোনো পরিশ্রমই হয় না। তো এই সমস্ত কারণগুলোতে, এবং একটা হলো ফুড হ্যাবিট, মানে এখনকার দেখবেন যে সবাই তো ফাস্ট ফুডে অভ্যস্ত এবং শাক সবজি এগুলো তো কেউ খায় না। তো এই সমস্ত ব্যাপারে কিন্তু ইয়ং স্ট্রোক ঝুঁকিগুলো কিন্তু দিন দিন বেড়ে যাচ্ছে। বয়স্কদের কিন্তু স্ট্রোক কমতেছে, ইয়ংদের ঝুঁকি বাড়তেছে। আমি আপনাকে যেটা বললাম যে গত 3 মাসে আমাদের নিউরোসায়েন্সের 22% স্ট্রোক রোগী আপনার ছিল ইয়ং। এদের বয়স কত নিচে? আমরা ইয়ং স্ট্রোক বলি, কিন্তু আমরা ধরেন দুইটা বলি, কেউ বলে 45, 50, মানে আমরা যদি 50ও ধরি, 50 নিচে যদি হয় তাহলে কিন্তু আমরা ইয়ং মানে স্ট্রোক। সেটা ক্রমাগতভাবে বাড়ছে। অধ্যাপক আফজাল মোমিন, নারী পুরুষের কোনো পার্থক্য কি আছে? সারা পৃথিবীতে জেন্ডার ওয়াইজ স্ট্রোক ইজ দ্য ডিজিজ অফ মানে পুরুষের বেশি, তবে মহিলাদের ক্ষেত্রে যখন মাসিক যে পোস্ট মেনোপোজের ক্ষেত্রে স্ট্রোকের প্রবণতাটা বাড়তে থাকে। হ্যাঁ, আর এই যে ইয়াং স্ট্রোক বলেন বা স্ট্রোক ইজ এ ডিজিজ অফ ওল্ড এজ, কিন্তু আনফর্চুনেটলি এখন এই ইয়াং স্ট্রোকগুলো বাড়ছে। আমাদের আগে আমার এক স্যার বলতেন যে রাউন্ডে গিয়ে কী অবস্থা, সব স্ট্রোকের রোগীর দেখি বয়স আমার চেয়ে কম। মানে দ্য থিং ইজ লাইক দ্যাট, যে 22% আমাদের যে স্ট্যাটিস্টিক অ্যানালাইসিসে মনে হচ্ছে ইটস অ্যালার্মিং সাইন, এবং মহিলাদেরও কিন্তু অ্যালার্মিং সাইন হিসেবে আসছে। এই আমাদের দেশে যে মাদক একটা মহামারী আকারে আসছে, এবং আমাদের লাইফস্টাইল মডিফিকেশন, ইয়াং বলে তো বলতে খালি পুরুষ বোঝাচ্ছি না, মহিলাও বোঝাচ্ছি। এই যে রাত জাগা, তারপরে জাঙ্ক ফুড খাওয়া, তারপরে ফিজিক্যাল অ্যাক্টিভিটি কমিয়ে ফেলা, এই যে, এবং রিক্রিয়েশনাল ড্রাগস, এগুলো বেড়ে যাচ্ছে। এই প্রাসঙ্গিক ক্রমে বলতে চাই, ডক্টর হুমায়ুন কবির খুব সুন্দরভাবে প্রতিটা অ্যানালাইসিসগুলো বলছে। তো এই যে আমাদের যে হেলথ স্ট্যাটিস্টিক্স, ও স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি, পৃথিবীতে সবচেয়ে সভ্য যদি স্বাস্থ্য ব্যবস্থা ভালো, তাহলে কিন্তু স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি সবাই জানে। কারণ কি, তাদের হেলথ স্ট্যাটিস্টিক্সটা খুবই স্ট্রং, তাদের রেজিস্ট্রি আছে, স্ট্রোক রেজিস্ট্রি। আমরা এই ব্যাপারে কাজ করার চেষ্টা করছি ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্স থেকে, যে এই যে এটা শুধু খালি এই মিনস না, আমাদের সারা বাংলাদেশে কি হচ্ছে সেটা জানলেই কিন্তু আসলে আপনার প্রশ্ন হতো যে এমনও হতে পারে যে আমি যে ইন জেনারেল বলছি, আমাদের দেশে মহিলাদেরও হয়তো মানে পুরুষের চেয়ে বেশি পার্সেন্টেজে স্ট্রোক আক্রান্ত হচ্ছে। তো আমাদের এই স্ট্যাটিস্টিক্সটাকে অ্যানালাইসিস করে সব কিছু নির্ভর করে একটা রাষ্ট্রের মানে আমি বলবো যে পলিসি মেকিংয়ের উপর, এবং সেই পলিসির উপর যেটা হতে হবে যে এই যে স্ট্যাটিস্টিক্স, সচেতনতা, সব কিছু তো নির্ভর করে পলিসি মেকিংয়ের উপর। তো সেই কিন্তু আমি পলিসি মেকিংয়ের কথা তো আসলেন, আমরা 24 পরবর্তী বাংলাদেশে দেখছি যে এটা নিয়ে অনেক মানে নাড়াচাড়া হচ্ছে। সংস্কার কমিশন অনেকগুলো প্রস্তাবনা দিয়েছে, এখন স্বাস্থ্য বিভাগও অন্যান্য সময়ের থেকে নতুন নতুন কাজ করছে। স্বাস্থ্যের ক্ষেত্রে কি অগ্রগতি দেখতে পান, যদি আমি মন্ত্রণালয় বা অধিদপ্তরের দিক থেকে বলি, আপনার কাছে জানতে চাই। স্বাস্থ্যে আসলে এখন দেখেন, তারা যে সংস্কার যে প্রস্তাবগুলো দিয়েছে, তা গভর্নমেন্ট কিন্তু চেষ্টা করছে যে তারা সংস্কার প্রস্তাবগুলো অ্যাডপ্ট করার জন্য। তো সেই ক্ষেত্রে আমি যেটা বলবো যে তারা যে সংস্কার প্রস্তাব যেটা দিয়েছে, এটা কিন্তু আপনার ধরেন 2 মাসের মধ্যে আপনি না, অবশ্যই না, কিন্তু একটা ইন্ডিভিজুয়াল একটা স্ট্রোকের বিষয়ও না। হ্যাঁ, এবং সেই ক্ষেত্রে কিন্তু তারা, আমি যেটা বলবো যে মন্ত্রণালয়, অধিদপ্তর, তারা কিন্তু যতটা স্বল্প সময়ের মধ্যে যতটা সম্ভব তারা কিন্তু এই ধরনের কিন্তু কাজগুলো বেশি বেশি করে যাচ্ছেন। তারা কিন্তু ধরেন, আপনি যদি বলি যে যেমন তারা জনসচেতনতা সৃষ্টির জন্য কাজ করতেছেন, যেমন ধরেন আমরা যদি বলি, তাদেরকে কিন্তু আমরা যখন বুঝাইতে সক্ষম হয়েছি যে স্ট্রোক একটা খুব অ্যালার্মিং জিনিস, এটা চিকিৎসা প্রয়োজন, তার কিন্তু আমাদেরই কিন্তু একটা বরাদ্দ দিয়ে দিছে। এবং আপনি জানেন যে হৃদরোগ, এখানে কিন্তু আপনার প্রাইমারি পিসিআই, মানে কেউ হার্ট অ্যাটাক করলে সাথে সাথে ওখানে গিয়ে চিকিৎসা সম্ভব। এগুলো কিন্তু ধরেন আগে আমরা কোনো সময় চিন্তা করতে পারতাম না, সেই কাজগুলো কিন্তু এখন কিন্তু তারা কিন্তু নতুন করে চালু করছে। তো আমার কাছে যেটা মনে হয় যে, যেমন আপনি নিজেও জানেন যে আপনি যেহেতু হেলথ জার্নালিজম করেন, যে তারা কিন্তু নতুন করে তারা ভ্যাকসিন, বাংলাদেশে কিন্তু অনেকগুলো ভ্যাকসিন তৈরি করার চেষ্টা করতেছে। তারপর তারা যেমন EDCL এর মাধ্যমে তারা কিন্তু প্রায় 220টার ওষুধের একটা দাম নির্ধারণ করে দিচ্ছেন। তো তারা আসলে আমার কাছে যেটা মনে হয়, তারা খুব ট্রাই করতেছেন, কিন্তু এটা আসলে ধারাবাহিকতা একটা ফ্যাক্টর। আপনাকে ধন্যবাদ। আমরা শেষ বিরতি নিয়ে আলোচনায় ফিরছি আবার। অপসনিন ফার্মা আরোগ্য নিকেতনের এই পর্যায়ে অধ্যাপক ডাক্তার আফজাল মোমিন, আপনার কাছে জানতে চাই যে যেখানে নিউরোলজিস্ট নাই, নিউরোসার্জন তো আরও দূরের প্রশ্ন, সেখানে এই ধরনের সমস্যায় পড়লে আসলে কারা তাকে গাইড করতে পারে বা কার কাছে তারা যাবে? না, নিউরোলজিস্ট হলেই যে স্ট্রোক মানে
একজন ইন্টার্নিস্টও কিন্তু আপনি, সে তো একজন এমবিবিএস ডাক্তার, একজন এমবিবিএস ডাক্তার আমি মনে করি যথেষ্ট, হয়তো একিউট ম্যানেজ করতে পারবে না কিন্তু স্ট্রোক ধরতে পারবে না, এটা টোটালি একটা অবাস্তব কথাবার্তা। এবং স্ট্রোক ধরার পরে কোথায় দিতে হবে, কত দ্রুত, সে যথেষ্টভাবে ওয়াকিবহাল। এখন আমার যেটা দরকার কিন্তু ম্যান পাওয়ার না, আমার দরকার হচ্ছে গিয়ে সচেতনতা তৈরি করা, এবং আমার দরকার হচ্ছে একিউট ম্যানেজমেন্টের জন্য আমার প্রতিষ্ঠানের প্রাতিষ্ঠানিক রূপ থাকতে হবে। আমি ম্যান পাওয়ার তৈরি করে বসে লাগলাম, ইউজ করার ব্যাপার নাই। তো আমি মনে করি যে আমাদের দেশের মানুষের যদি সচেতনতা তৈরি হয় তাহলে একজন এমবিবিএস ডাক্তারও কিন্তু পাঠাতে পারবে। কিন্তু সেটা ওই যে বললাম যে আইভি থ্রম্বোলাইসিস এত সহজ যে বিদেশে, আমি আমার একটু অভিজ্ঞতা দিয়ে বলতে চাই, আমি ওয়েলসে গিয়েছিলাম ইংল্যান্ডে, প্রত্যন্ত গ্রাম থেকে মাত্র 2 ঘন্টার ভিতরে পৌঁছে গেছে ডক্টরের ডিসপেন্সারিতে, এবং একজন ইন্টার্নিস্ট, উনি আমি বলবো যে উনি এমআরসিপি হোল্ডার, উনি কিন্তু দিয়েছেন। এই সচেতনতা আবার অনেক জিনিস। আমার ডাক্তার সাহেব আমার রোগী বলে বসে, আপনি কি নিউরোলজিস্ট, আপনি যে দিলেন আইভি থ্রম্বোলাইসিস, তো এটা তো আমি স্ট্রোক বুঝতে পেরেছি, আমি দিয়ে দিব, আমার সিটি স্ক্যান আছে, আমার ক্রাইটেরিয়া আছে, ফিক্স ক্রাইটেরিয়া পড়ে গেছে, আমি দিয়ে দিব। এখানে আমাকে কিন্তু নিউরোলজিস্ট পরবর্তীকালে সব কিছু দেখবে, মেকানিক্যাল সফিস্টি, কিন্তু এটা তো একটা, এটা অনেক সহজলভ্য হওয়ার কথা। সেই সচেতনতা আমি বারবার বলছি। আপনি বলেছেন সদিচ্ছার অভাব, সদিচ্ছার অভাব নয়, জনসচেতনতার অভাব। কারণ কি, এই যে এইটার যে একটা ফ্যাটালিটি রেট আছে, সাইড এফেক্ট, এটাও কিন্তু বুঝতে হবে। আমাদের দেশের মানুষ কিন্তু খরচও কিন্তু এটাকে খুবই কমিয়ে, আপনার যদি এটা ম্যাস ইউজ হয়, এটাকে কিন্তু এই যে আইভি থ্রম্বোলাইসিস আপনার অনায়াসে এখন কাস্টমাইজ ফর্মে বিদেশিটা আসছে। আমাদের সুখের খবর হলো আমাদের এক ফার্মাসিউটিক্যালস কোম্পানিও নিয়ে আসতেছে আপনার অ্যালটেপ্লেস, এবং ট্যাঙ্কপ্লেস তো আগে আসতেছে কাস্টমাইজ ওয়েতে। আমি হয়তো 25 থেকে 30 হাজার টাকা দিয়ে দিব, কিন্তু একটা জিনিস মনে রাখতে হবে, এটা কিন্তু মানুষের শরীর, অঙ্ক না। আমাদের দেশে মানুষ খরচ করে গ্যারান্টি চায়, এই গ্যারান্টি থেকে বের হয়ে আসতে হবে, এটা হিউম্যান বডি। ডাক্তার হিমু, আপনার কাছে জানতে চাই যে এক পক্ষ আছে যারা স্ট্রোকের চিকিৎসা কোথায় যেতে হবে কিছুই জানে না, কিন্তু স্ট্রোক হয়েছে এটি জানার পরেও অপচিকিৎসা নিচ্ছে, এই পার্সেন্টেজটা কেমন এবং তারা কার কাছে আসলে যাচ্ছে? আচ্ছা, আসলে আমরা যেটা আপনি বললেন যে বাংলাদেশে ওই রকম স্ট্যাটিস্টিক্স নাই, স্যার আর আমরা মিলে একটা তো স্ট্রোকের আমরা একটা রেজিস্ট্রি করে ট্রাই করছি। তো আমরা এই কাজটা শুরু করবো আসলে জামালপুরে ইনশাল্লাহ। তো জামালপুরে আমাদের একটা সেন্টারের মতো আছে যেখানে আমরা রিসার্চগুলো করি। তো ওইখানে আমাদের একটা আমাদের গ্রুপ একটা রিসার্চ করছে যে পেলিয়েটিভ কেয়ার। তো পেলিয়েটিভ কেয়ারে তারা দেখছে যে যারা বিছানায় পড়ে আছে, তো আমাদের ওখান থেকে আমাদের কিছু অবজারভেশন হলো, এই পেলিয়েটিভ কেয়ারে প্রায় 50% হলো আপনার স্ট্রোক আক্রান্ত, মানে বিছানায় একদম পড়ে আছে। তো ওদের মধ্যে আমাদের যে একটা অবজারভেশন তৈরি হয়েছে যে ওইখানে যে ধরেন 100 আমরা প্রায় 10 জন পেশেন্ট পাইছি, এদের মধ্যে 50% মানে ধরেন আপনার 60-70 জন স্ট্রোকের, এবং এদের মধ্যে আপনার 50% তারা জানেই না যে তারা স্ট্রোক করছে। মানে আমাদের এক হলো তো ওই যে সচেতনতাটা নাই, আর আরেকটা হলো যখন একজনকে স্ট্রোক করে ফেলে সে তো পুরো ধরেন আমি কি বলবো, আমার কাছে খারাপই লাগে, এই লোকগুলো কিন্তু আপনার আমাদের উপর পুরোপুরি ডিপেন্ডেন্ট হয়ে যায়। তো এই জন্য ধরেন আমাদের তো সোসাইটিতে এত আমরা রিচ না, তো একটা পেশেন্ট কোন গ্রামের একটা মানুষ, তার তো ইনকাম নাই, ফলে তাকে যে ডাক্তারের কাছে নিয়ে আসবে এটা আসলে আমরা ওই রকম আমাদের ইয়াটাও নাই আসলে। তো এই জন্য আসলে আপনি যেটা বললেন যে যারা স্ট্রোকের চিকিৎসায় নিচ্ছে না, এই পার্সেন্টেজটাও কিন্তু অনেক। এবং দেখা যায় যে আমরা তো সারও অনেক ভালো প্র্যাকটিস করেন, আমরা ওদের প্র্যাকটিসগুলো করি। আমাদের অনেক রুগী আসে যে একবার স্ট্রোক করছে, ঠিক আছে 6 মাস 1 বছর পর আচ্ছা দেখাই, একবার একজন ডাক্তারকে দেখাই, তার কিন্তু 1 বছর পর নিয়ে আসে যে উনি এতদিন আগে স্ট্রোক করছে, নতুন করে নিয়ে আসলাম। কাজেই এই সংখ্যাটা কিন্তু অনেক। এবং আমি গভর্নমেন্টকে রিকোয়েস্ট করব যে আসলে স্ট্রোক যদি আমরা চিকিৎসাটা যদি আমরা পপুলার করতে পারি, আমরা যদি গভর্নমেন্ট যদি আমাদেরকে ভর্তুকি দেয়, তাহলে কিন্তু আমরা ইয়ং যারা আছে আমরা কিন্তু চাই যে আমরা কাজ করতে চাই, কিন্তু এই ভর্তুকিগুলো দিলে আমরা আসলে এই জিনিসগুলো ওভারকাম করতে পারতাম। ভর্তুকির ব্যাপার আছে, আমাদের টাকা ফিরে যাওয়ারও গল্প আছে, আমরা ব্যবহারই করতে পারি না। অধ্যাপক আফজাল মোমিন, আপনার কাছে জানবো যে আপনি যেমন পাঠ্যপুস্তকের কথা বলছিলেন, পাঠ্যপুস্তক বোর্ডে যারা আছেন তারা বলে আমরা তো সবাই তো চাই তার বিষয় দিতে, কতটুকু আমরা দিব, সেক্ষেত্রে স্ট্রোক কতটা গুরুত্ব পাবে সেটি একটি বিষয়। এটি ছাড়াও বাংলাদেশের যত হাসপাতাল আছে, মেডিকেল কলেজ আছে, স্কুলের দেয়াল আছে, আমরা কত রকম লেখাই না আসলে দেয়ালে দেয়ালে গ্রাফিতিতে ভরে যাচ্ছে, সেই জায়গাগুলোতেও হেলথের এই স্লোগানগুলো, স্ট্রোকের এই লক্ষণগুলো, এগুলো আসা উচিত কিনা? হেলথের স্লোগান দেয়ালে দেয়ালে দেওয়ার চেয়ে পাঠ্যপুস্তক ইম্পর্ট্যান্ট। আপনি একজন ফুটবলার, শৌখিন খেলোয়াড়, আপনি বলেন প্রফেশনাল ফুটবলার, অর্থাৎ যেখানে তার পাঠ্যপুস্তকে হলে তার পড়ার জন্য তাকে পড়তে হবে। আর আমি তো আপনাকে আগেই বললাম যে ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ক্লাস 7-8 পর্যন্ত পড়ানো হয় যে একজন মানুষ তার স্বাভাবিক সুন্দর জীবনযাপনের জন্য যেটা দরকার,
আমি বেঁচে আছি কেন? একটা সুস্থ স্বাভাবিক শান্তির জীবনের জন্য। তো এই যে পাঠ্যপুস্তকে হার্ট অ্যাটাক, স্ট্রোক, যেগুলো আপনার মেডিকেল ইমার্জেন্সি, একটা ক্লাস 3-র বাচ্চা বুঝতেছে যে তাকে হসপিটালে নেওয়া উচিত, যেমন বিদেশে 911 আছে, এইভাবে যে একটা সিস্টেম, আমরা হয়তো অত দরিদ্র গরিব দেশ, জনসংখ্যার বাড়ে বোঝা, কিন্তু পাঠ্যপুস্তকে কি আসতে হবে এটা তো অথরিটিজ, আমাদের শিক্ষা মন্ত্রণালয় দেবে। এবং আমি মনে করি হেলথের ভিতরে, হেলথের আসল জিনিস হওয়া উচিত মেডিকেল ইমার্জেন্সি। মেডিকেল ইমার্জেন্সিটাই হচ্ছে আসল। এখানে সিরোসিসে লিভার রোগীর তো ওখানে থাকার দরকার নেই, সেটা মেডিকেলের পাঠ্যপুস্তকেই থাকলো। কিন্তু একটা মানুষের মেডিকেল ইমার্জেন্সি, যেখানে একটা মানুষ মারা যাচ্ছে অথবা পরিবারের জন্য বোঝা হয়ে যাচ্ছে, সেটা তো পাঠ্যপুস্তকে ইনক্লুড শুড বি। আমি শেষ প্রশ্ন করতে চাই ডাক্তার হুমায়ুন কবির হিমু, মানে একটু আশার খবর শুনতে চাই যে অবশ্যই রোগী বাড়ছে, তরুণদের মধ্যে আক্রান্তের হার বাড়ছে, কিন্তু পজিটিভ খবর কি? কত বেশি মানুষ এখন জেনেছে স্ট্রোক সম্পর্কে, যথাসময়ে আসছে, যথাসময়ে আপনারা এলটি প্লেস দিচ্ছেন বা অন্যান্য প্রসিডিউরগুলো শুরু করতে পারছেন? আশার খবর শুনতে চাই। আচ্ছা, আশার খবর হলো যে আমরা যারা ইয়ং আছি আমরা খুব ডেডিকেটেড স্ট্রোক চিকিৎসার ক্ষেত্রে। 2 নাম্বার যেটা বলবো যে আমাদের কিন্তু আইভি থ্রোম্বোলাইসিস একসময় ছিল না, আমরা কিন্তু নিউরোসায়েন্সে 500-এর উপর আইভি থ্রোম্বোলাইসিস করে ফেলছি। আর মেকানিক্যাল থ্রোম্বেক্টমির ক্ষেত্রে আপনি যদি বলেন, আমার কাছে অনেকগুলো ভিডিও আছে, যেমন আজকে এখানে আসার আগে কিন্তু আমরা একটা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করে এসেছি। মানে এই পেশেন্টের বয়স হলো আপনার 50 বছর, পুরো এক সাইড অবশ হয়ে গেছে, আমাদের কাছে 4 ঘন্টার মধ্যে আসছে, আমরা সাথে সাথে তাকে ওটিতে নিয়ে গেছি, মাথা না কেটে আমরা রক্তনালীতে অপারেশন করেছি। সেই পেশেন্ট কিন্তু এখন সে কথা বলতেছে। আমি এখানে আসার আগে খোঁজ নিলাম, উনি ডান পাশ অবশ ছিল, এখন কিন্তু সে ডান পাশ নাড়াচাড়া করতেছে। কাজেই এগুলো কিন্তু হচ্ছে। এবং ধরেন আমরা যদি এই কাজগুলো, যেমন আমরা কিন্তু এখন 8টা থেকে 8টা পর্যন্ত একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর সব সময় স্ট্যান্ড বাই থাকতে চিকিৎসা দেওয়ার জন্য। তো আমি মনে করি যে আমাদের মধ্যে স্ট্রোকের আমরা সবগুলো চিকিৎসা কিন্তু দিতে পারতেছি। আইভি থ্রোম্বোলাইসিস আমরা করতে পারতেছি, আমরা মেকানিক্যাল থ্রোম্বেক্টমি করতেছি, এবং এই চিকিৎসাগুলো যেন পপুলারাইজ করা যায় সেই জন্য কিন্তু আমরা এখন কি করতেছি, আমরা কিন্তু যেমন দেখেন আমরা আপনার ময়মনসিংহে যাই, সপ্তাহে মাসে 2 বার করে যাই, ওখানে ওদের ডাক্তারকে আমরা ট্রেন আপ করতেছি। আমরা এটা রাজশাহীতে যাব, আমরা বগুড়ায় যাব, আমরা চিটাগাংয়ে যাব, বিভিন্ন মেডিকেল কলেজে আমরা কিন্তু তাদেরকে ট্রেন আপ করবো। ট্রেন আপ করার ফলে আলটিমেটলি আমি আশাবাদী যে ইনশাআল্লাহ আমরা 5 বছরের মধ্যে আমাদের দেশে একদম স্ট্রোকের যে কোনো রোগীর আমরা যে কোনো জায়গায় ইনশাআল্লাহ আমরা সেবা দিতে পারবো। সেই প্রত্যাশা রইলাম। আপনাকে ধন্যবাদ এবং আপনাদের দুজনকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আন্তরিকভাবে অভিনন্দন জানাচ্ছি। আপনাকে ধন্যবাদ। আমরা খোঁজ নিলেই জানতে পারবো আমাদের পরিবারের বা বংশধরদের মধ্যে কেউ না কেউ স্ট্রোকে মারা গেছেন বা আক্রান্ত হয়ে পক্ষাঘাতগ্রস্ত হয়ে বাসায় পড়ে আছেন বা অতীতে ছিলেন। স্ট্রোকের একেবারে সাধারণ যে লক্ষণগুলো, যেটি হলে আপনাকে দ্রুততম সময়ের মধ্যে হাসপাতালে জানতে হবে, সেটি নিজের যেমন জানা প্রয়োজন এবং এটি ছড়িয়ে দেওয়া প্রয়োজন, এবং অবশ্যই বাংলাদেশের প্রেক্ষাপটে রাজনীতিবিদদের মধ্যে সচেতনতা প্রয়োজন। তারা যদি জানেন, তারা যদি ইচ্ছা পোষণ করেন, স্ট্রোকের সমস্যার এই যে সংকটের মধ্যে আমরা আছি সেটি পরিবর্তন সম্ভব। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।